একটা মেয়ের জীবনে সন্তান না হওয়ার প্রধান কারণ কি জানো তো? এই পিসিওডি। পিসিওডিটা কিন্তু কোনো রোগ না, অথচ এটাই আবার বড় কারণ হয়ে দাঁড়ায় মা হওয়ার। সেটার ক্ষেত্রে কিন্তু আমিও ভুক্তভোগী। আমার কিন্তু তেমন কোনো সমস্যা নেই, কিন্তু আমার একটা ফ্রেন্ডের, সত্যি বলছি, এত সমস্যা ছিল, তার মধ্যেও দেখো সে মা হতে পেরেছে। তার সমস্যাটা বলি, তার ছিল পিসিওডি, একটা টিউব ব্লক ছিল, তা সত্ত্বেও সে কনসিভ করেছে। তার থেকে বড় কথা, হাজব্যান্ডের স্পাম খুবই কম ছিল। তাহলে কত সমস্যা থেকেও সে কিছুদিন ডাক্তার দেখিয়ে তার প্রেগনেন্সি আসে। আর আমরা হাজারো ডাক্তার দেখেও আমাদের আসছে না। হ্যাঁ, এটুকু আমি বুঝতে পেরেছি, সবই ভাগ্য। যখন সময় হবে তখনই তোমার সন্তান আসবে। হাজারো চেষ্টা করো না কেন, সময় যখন না আসবে কোনো কিছুই তোমার হবে না। তো সেই ক্ষেত্রে থেকে আমি বুঝি যে তার তো কত সমস্যাই ছিল, বুঝতে পারছো? একটা টিউব ব্লক, সিস্ট ছিল, তারপরে ছিল তোমার হাজব্যান্ডের স্পার্ম কোয়ালিটি একেবারেই লো, তা সত্ত্বেও সে কনসিভ করেছে, তাই না? তাহলে এ থেকে বোঝা যায় যে সব কিছুই হয়তো ভাগ্যের কাছে আমাদের মানতেই হবে। ভাগ্য যখন চাইবে তখনই আমাদের হবে। তো শত শত চেষ্টা করো। হ্যাঁ, চেষ্টা তো করতেই হবে, একদম যে বসে থাকতে পারবে না, কারণ বসে থাকলেই তো সেই সমস্যার সমাধান হবে না। কোনো কিছু যদি তুমি চেষ্টাই না করো তাহলে কি সেটা সমাধান হবে বলো? যাই হোক, আমি ওর কথা চিন্তা করেই ভাবি যে টেনশন করা যাবে না, টেনশন না করেই ডাক্তার দেখাতে থাকো, ভাগ্য যখন চাইবে ঠিক সব ভালো কিছুই হবে। তো অনেক দিদিভাই কিন্তু আমাকে ভালো ভালো কমেন্ট করেছে। তো যাই হোক, চেষ্টা করব দিদিভাই, মানে আমি সবসময় ভালো থাকার, ভালোভাবে চলার, টেনশন করতে চাইবো না। সবসময় ভাববো যে পজিটিভটার দিকটা হোক। নেগেটিভ ভাবলে জানো তো নেগেটিভ দিকটাই হয় আমার সাথে। এর জন্য ভেবেই বসেছি। আর কিন্তু আমি নেগেটিভ ভাবতে একদম চিন্তা করব না, যেটা আমার কপালে আছে সেটাই হবে। যাই হোক, আজ কিন্তু আমি এসেছিলাম মায়ের কাছে। তো মায়ের কাছে এসেছিলাম হঠাৎ করে, একটু মন হলো। আমি, আমার শাশুড়ি মা আর বরমশাই চলে যাবে কাজে। তো সেখানে আমি আর মা, মানে দুই মা মিলে কিন্তু এখানে রান্না করছিলাম। তো আজ কিন্তু তরকারি কিছুই হবে না। তো মা কিন্তু আজকে দেখো নিচে রান্না করছে। এটা হচ্ছে রান্না করা হবে, মা নিয়ে এসেছিলো, মানে মার সঙ্গে আমিও গেছিলাম। তেলাপিয়া মাছ, সেটা ভাজা করা হবে। আর তোমার পটল ভাজা, আর সঙ্গে একটু আলু আর পেঁয়াজ ভাজা। আর এই যে শাক দেখতে পাচ্ছ, কুমড়ো শাক, এই শাকটা কিন্তু মা কালো জিরে দিয়ে আর রসুন দিয়ে কিন্তু বাটবে। বেশ ভালো লাগে কিন্তু খেতে। তো মা বললো একটু বেছে দিতে, তাই আমি বেছে দিচ্ছি। সত্যি কথা বলতে জানো তো, যতই আমি বাবার বাড়ি আসি, আমার ওই বাড়িতে থাকি, শ্বশুর বাড়িতে থাকি না কেন, মনের মধ্যে না একটা যেন কিছু একটা ঘুরে, যে কোনো জিনিস একটা যেন আমার কম আছে। আর যদি আমার একটা সন্তান থাকতো, তারা কত আনন্দ করে নিয়ে খেলতো, আনন্দ করতো। একটা দুটো বছর তো না, বলো, অনেকটা বছর। আমরা প্রথম থেকে চেষ্টা করছি একটা সন্তান নেওয়ার। হ্যাঁ, যদি বিয়ের 2 বছর 3 বছর পরে চেষ্টা করতাম, মানতাম যে না 2 বছর 3 বছর চেষ্টা করছি। আমরা শুরু থেকে চেষ্টা করেছিলাম সন্তান নেওয়ার, কিন্তু সেখানে আমরা কোনোই ফল পাইনি। যাই হোক, এটা আমি না টেনশন করতে চাই না, কিন্তু এক এক সময় টেনশন যেন মাথার মধ্যে দিয়ে ঘোরে, যে কি হবে না হবে, ভবিষ্যৎ কি আছে আমার। টেনশনটা অটোমেটিক চলে আসে। হ্যাঁ, এটা সত্যি কথা। আমার একটা ভিডিওতে সবাই, অনেক দিদিভাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে। তো ওই দিদিভাইগুলোর কথাই আমি চিন্তা করি, যে সত্যি তো, তারা তো কত কষ্ট করে এই জায়গাটা এসছে। আমার তো সবে এই বছর বা এই সময় হচ্ছে। আশা করি সব কিছুই হবে, শুধু একটু ধৈর্য ধরতে হবে, সময়ের অপেক্ষা, আর কিছুই না। যাই হোক, সবসময় কী বলো তো, নিজে তো টেনশন করি একরকম, এক এক সময় করি না, সবই ঠিক আছে। কিন্তু আমার না, আমার নিজেদের বাড়ির লোক, আমার মাকে, আমার শাশুড়ি মাকে, আমার বরকে যখন দেখি না, তারা একরকম থাকে, কষ্ট লাগে জানো তো। হাজারো চেষ্টা করি যে কষ্টটা আমি দেখবো না বা ভাববো না, কিন্তু কষ্টটা কোথা থেকে যে চলে আসে আমি বলে বোঝাতে পারবো না। এই যে একটা কী যন্ত্রণাদায়ক, সেটা বলে বোঝাতে পারবো না। আর এখন তো দিন যাচ্ছে, মানুষের নানান কথা, নানান প্রশ্ন আমাকে নিয়ে তো হতেই থাকে। জানি মানুষের কথায় কান দেওয়া উচিত না, কিন্তু এক এক সময় কানে যখন ঢোকে না, সত্যি কষ্ট হয় জানো তো, ভীষণ কষ্ট হয়, সেটা বলে বোঝানো যায় না। হয়তো আমার কপালটা ভালো যে আমার শাশুড়ি মা বা আমার বর আমাকে কিছু বলে না, কিন্তু আমি আমার দিক দিয়ে আমার মনে হয় আজ হয়তো আমার জন্য তারা সন্তানের মুখ দেখতে পাচ্ছে না। শুধু নিজেকে যেন দোষী মনে হয় প্রত্যেকটা ক্ষেত্রে। নিজেকে দোষী মানতে চাই না, কেন জানি নিজেকেই বড় অপরাধী মনে হয়, যে হয়তো আমার জন্যেই তারা একটা সন্তানের মুখ দেখতে পাচ্ছে না। আবার এক এক সময় ভাবি, ভাগ্যের কাছে কোনো কিছুই না, ভাগ্য যখন চাইবে তখনই আমার সাথে ভালো কিছুই হবে। ভাগ্য যতক্ষণ না চাইবে ততক্ষণ কোনো কিচ্ছু হবে না। এটা না আমি খুব মানি। আমার সত্যি কথা বলতে, নিজের দিক দিয়ে আমি বুঝি, ভাগ্যকে আগে বিশ্বাস করতাম না, যেটা আমি মনে করব সেটাই হবে, কিন্তু না,
যেটা যখন হবার সেটা তখন তোমার সঙ্গে হবে। একটা কথা বলি আমি, মানে কি বলবো, আমার নিজের মানে কি বলবো, শ্বশুর জলজ্যান্ত মানুষটা কিভাবে চোখের সামনে মানে হারিয়ে গেল বা চলে গেল আমাদের ছেড়ে, এটা আমি এখন বিশ্বাস করি যে ভাগ্যে যেটা থাকে সেটা তোমার সঙ্গে হবেই, কেউ এড়াতে পারবে না। আজ সে এতটাই ভালো মানুষ ছিল, দেখো তার একটা ছোট রোগ না, সে বিশাল বড় রোগ, ক্যান্সার হয়েছিল, হঠাৎ ভালো মানুষকে দেখো কি হয়ে গেল, দেখতে দেখতে মানুষটা চলে গেল। আমি তোমাদের সঙ্গে বলে বোঝাতে পারবো না যে আমার ভিতরে যে কত ঝড় বৃষ্টি চলে গেছে। আমার নিজের বাবা মারা গেছে, আমার শ্বশুর মশাই মারা গেছে, দুজন যে চোখের সামনে যেভাবে মারা গেছে, মানে সেটা আমি বলে বোঝাতে পারবো না কষ্টটা আমার কোথায় হয়। এত কষ্টের মধ্যেও নিজেকে যে বেঁচে আছি আমি, এটাই আমার কাছে অনেক। আমি হাজারো চেষ্টা করি যে এইসব চিন্তা ভাবনা করব না, আজ যেন চিন্তা করতে করতে আমার এই জীবনটাই শেষ হয়ে গেছে। আমি হাসি খুশি আমাকে ভিডিওতে দেখতে পাবে, কিন্তু আমার মনের মধ্যে যে কী চলে আমি একমাত্র আমিই জানি, সেই জিনিসটা কি চলে আমার মধ্যে। যাই হোক, তোমাদের সঙ্গে বলে আমি একটুখানি আমার মনটা হালকা করতে পারি, আমার খুব ভালো লাগে তোমাদের সঙ্গে শেয়ার করে। অনেক দিদিভাই খুবই সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার খুব ভালো লাগে যে তারাও কিন্তু অনেক কষ্টর পরে মা হয়েছে, কেউ আইভিএফ করে ফেল হয়েছে। একটা দিদিভাই সে বলছিল, খুব মানে কি বলবো, তার কথা শুনে কষ্ট লাগছে, সেও তো কতটা স্ট্রাগল করেছে, একটা দুটো দিন না, 16টা বছর, কম না। একটা মা হওয়ার জন্য সে এত চেষ্টা করার পরও ফেল হয়েছে। আমি ঠাকুরকে তাকবো যে যেন সে তাড়াতাড়ি মা হতে পারে, ঠাকুর যেন দেয়। আমার এক দিদির কিন্তু প্রায় 14 বছর না 15 বছর পরে সন্তান হয়েছে, একটা মেয়ে হয়েছে। কি বলবো, সেও তো কত আইভিএফ অনেক কিছু করিয়েছে, দুইবার আইভিএফ ফেল। তারপরে হঠাৎ করে দিদির পেটে স্টোন ছিল, তারপরে হট করে ওর পিরিয়ড, মানে স্টোন থাকাকালীন ওষুধ খেত, তারপরে 1 বছর খায়নি, অপারেশন করেনি। কিন্তু আমার ওর ভাইয়ের যখন বিয়ে হয়, মানে আমার দাদার, তখন বিয়ের 1 মাস না 2 মাস পরে গিয়ে জানতে পারে সে প্রেগনেন্ট। মানে সে অবাক, তার বয়স কিন্তু প্রায় নাই বলতে প্রায় 42, মানে 42 বছর বয়স। তখন গিয়ে সে প্রেগনেন্ট হয়, মানে কত কিছু করেও সে তার ফল পায়নি, হঠাৎ করেই তার গর্ভে সন্তান আসে। তাহলে সে কতটা খুশি, কি বলবো, আমি সেটা বলে বোঝাতে পারবো না। যাই হোক, ঠাকুরের ইচ্ছায় মা হয়েছে। মায়ের মাতৃত্ব প্রত্যেকটা মেয়ে পাওয়ার, মানে সুখটা পাওয়ার দরকার। এই মাতৃত্বের সাথে একমাত্র মেয়েদের একটা অনুভূতি, যেটা সব মেয়েরাই চায়, মা হবে, বাচ্চা তার কোলে থাকবে, আনন্দে দিন কাটাবে, এই তো চাওয়া বলো। যাই হোক, যেটা ভাগ্যে আছে আমার সেটা হবেই, আমি সেটা করতে পারবো না। যাই হোক, অনেক দুঃখ কষ্টের কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, আমার বেশ ভালো লাগে। যাই হোক, তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম সব কিছুই। আর সত্যি বলতে এই ইউটিউবে না আসলে বুঝতেই পারতাম না কত দিদিভাইয়ের কত সমস্যা থাকার পরও তারা অনেকে মা হয়েছে, লড়াই করছে, লড়াই করে যাচ্ছে। আমি এখন বুঝতে পারি যে সত্যি সবার জীবনে দুঃখ কষ্ট সব কিছুই থাকে, তার মধ্যে লড়াই করে চলতে হয়। তো আমিও লড়াই করে চলছি, দেখা যাক আমার ভাগ্যে কি আছে। সব মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই, ভালো খারাপ। আর ওষুধ আমি খাচ্ছি, দেখা যাক হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে কী হয়। একটা ডাক্তারের খোঁজ পেয়েছি, সেই ডাক্তার মশাই একটা ভালো ডাক্তার, কলকাতার ডাক্তার তিনি, মাসে একবার বসে আমাদের বনগাঁতে। দেখা যাক এনাকে এলো, মানে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার কী হয়, 2-3 মাস খাবো, খাওয়ার পরে লাস্ট ওনাকে দেখাবো, তারপরে ভাগ্যে যেটা আমার আছে আমি সেটাই মেনে নেব, সেটা আমার মানতেই হবে, কিছু করার নেই। যাই হোক, তোমাদের সঙ্গে একটু কথা বলে একটু শান্তি পাই, মনটা অনেকটা হালকা হয়। আর অনেক দিদিভাই তো বেশ সুন্দর কমেন্ট করে, বেশ ভালো লাগে। আর যাই হোক, মনকে একটু শক্ত রেখেছি, সামনের দিন যাতে ভালো আসে ঠাকুরকে সবসময় প্রার্থনা করি, ডাকি সবসময়ের জন্য। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত শেষ করব, পরের একটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।